এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে, একটিমাত্রই কোম্পানি নিয়ে কথা বলা হবে এবং একটু ডিটেলসই বলা হবে, যেহেতু একটি কোম্পানি নিয়েই কথা বলা হচ্ছে। তো আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আপনি ডেটা যদি দেখেন, গুগলে সার্চ করলে বুঝতে পারবেন যে বর্তমানে উচ্চবিত্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং তাদের মানে মিলিয়নিয়র বিলিয়নিয়র এদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মিডিল ক্লাস তো রয়েছে, তো মিডিল ক্লাস দেখুন তিনটে টাইপ রয়েছে, মিডিল ক্লাস রয়েছে, লোয়ার ক্লাস রয়েছে এবং আপার ক্লাস রয়েছে। তো এই যে বিজনেসটা, এই যে কোম্পানি নিয়ে কথা বলা হবে, এদের মেইন টার্গেট কিন্তু আপার ক্লাসের লোকগুলো, মানে ধনী লোকগুলো, রিচ মিলিয়নিয়র বিলিয়নিয়র ধরনের। এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এদের ব্যবসা যদি লক্ষ্য করে থাকেন, যেমন দিন দিন মিলিয়নিয়র বিলিয়নিয়র সংখ্যা বাড়ছে, তেমনি এদের ব্যবসাও কিন্তু বাড়ছে। তো এই কোম্পানিটি আপাতত ছোট অবস্থায় রয়েছে, একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু যে ধরনের গ্রোথ দেখাচ্ছে এবং যেটা বিশেষজ্ঞরা বলছে যে এই কোম্পানির ভবিষ্যতে আরও বড় রকম গ্রোথ কিন্তু দেখা যেতে পারে এবং এটা আপাতত ছোট অবস্থায় রয়েছে, ভবিষ্যতে খুব বড় আকার নিতে পারে আর কি, এরকম সম্ভাবনা রয়েছে। তো সেটা কেন রয়েছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো অনেকেই নাম দেখতেই আসেন, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা ডিটেলসে বুঝতে চান, কারণ আপনাকে বুঝতে হবে যখন আপনি লং টার্মের জন্য 5 বছর 10 বছরের জন্য কোনো কোম্পানিকে হোল্ড করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই ডিটেলসে তাকে দেখতে হবে, তার কি ব্যবসা করছে, ব্যবসার মধ্যে কতটা প্রবাবিলিটি রয়েছে, এসব কিন্তু দেখতে হয় এবং সেগুলো তাদের ডেটা, তাদের যে ওয়েবসাইট রয়েছে, তাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো দেখা যায় আর কি। তো সেগুলো দেখে নিতে হয়, যাচাই করতে হয়। তো সেগুলোই জন্যই কিন্তু এই ভিডিওগুলো থাকে। এই ভিডিওগুলো দেখলে সেই মানে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে, এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে, এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে। এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, আপনাদেরই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো এই ভিডিওগুলো কিন্তু কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন থাকে না, জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে, এগুলোকে মানে স্টাডি পারপাসেই থাকে। তো যাই হোক, এই কোম্পানিটির যে অবস্থা রয়েছে আর কি, তাতে একটা ভালো সম্ভাবনা রয়েছে, সেই জন্য এই কোম্পানিটিকে কভার করা। তো বলা হলো যে এদের যে বিজনেসটা, সেটা কিন্তু যে আপার ক্লাস লোকগুলো রয়েছে, মিলিয়নিয়র বিলিয়নিয়র টাইপের লোকগুলো রয়েছে, তাদের কিন্তু তাদের প্রোডাক্ট আর কি এরা বিক্রি করে। আপনি প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন। চলে আসি এর বিজনেসটাতেই। এরা 2007 সাল থেকে ব্যবসা করছে। এদের মেইন বিজনেস হচ্ছে এরা লাক্সারি যে ওয়াচগুলো হয় সেগুলোর ক্ষেত্রে এরা মার্কেট লিডার কোম্পানি। দেখুন ইথোস, যে কোম্পানি নিয়ে কথা হচ্ছে ইথোস, তো এটা হচ্ছে লার্জেস্ট লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম ওয়াচ রিটেল প্লেয়ার, হ্যাভিং 13% মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। আর শুধু লাক্সারি সেগমেন্টে 20% মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। তো বুঝতে পারছেন তারা কতটা শক্তিশালী মানে ব্যবসা করছে আর কি, যে সেগমেন্টে তারা আর কি যে যে টার্গেটটা করছে আর কি, বিজনেসের যেখানে টার্গেটটা করছে সেই টার্গেটে তারা কিন্তু ভালো রকম একটা ক্যাপাসিটি মানে একটা জায়গা নিয়ে কিন্তু তারা ব্যবসা করছে। এদের যদি দেখেন 65টা গ্লোবাল লাক্সারি ওয়াচ ব্র্যান্ড রয়েছে, মানে এদের ম্যাক্সিমাম ওয়াচ ছাড়াও মানে ঘড়ি ছাড়াও অন্যান্য তাদের প্রোডাক্ট রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আর কি রেভিনিউ আসে যেখান থেকে, যার জন্য তারা পপুলার, সেটা হচ্ছে তাদের ওয়াচ। তো এখানে 65টি গ্লোবাল লাক্সারি ওয়াচ ব্র্যান্ড রয়েছে, 55টির উপরে এক্সক্লুসিভ পার্টনারশিপ রয়েছে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন প্রি ওন্ড ওয়াচ এদের আবার রয়েছে, জেনারেটেড 19.6 করোড় রেভিনিউ, গ্রোয়িং 32% ইয়ার অন ইয়ার বেসিস, যেটা 2024-এর অনুযায়ী। এদের ব্র্যান্ডগুলো সব বড় বড় ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড, ওরিস, এসএ, কোরাম, তারপরে আপনার জ্যাগার, লি, কোল্টার, প্যানারাই, এরকম আর কি। এগুলো আমরা সাধারণত কমই শুনি, কারণ এদের যে প্রোডাক্টগুলো, এদের যে ঘড়িগুলো দেখলেই আপনি দামগুলো দেখলেই মানে আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের কিন্তু এগুলো একেবারেই ধরা ছোঁয়ার বাইরে। দেখুন 76 লক্ষ টাকা একটা ঘড়ির দাম, তারপরে 1 কোটি টাকা, 1,75,00,000 লক্ষ টাকার ঘড়ি রয়েছে, তারপরে 15 লাখ টাকার ঘড়ি রয়েছে। তো বুঝতে পারছেন মানে এদের যদি সর্বনিম্ন দাম দেখেন, তবুও 2,98,000, 2,19,000 এরকম দামের ঘড়িগুলোই আর কি বলতে গেলে সবচেয়ে নিচু দামের ঘড়ি আর কি। তো বুঝতেই পারছেন এদের যে টার্গেটটা আর কি, যে কাস্টমার টার্গেটটা, সেগুলো কিন্তু উচ্চবিত্ত লোকগুলোই। তো সেটা হলেও মানে যেটা মানে ডেটাগত দিক দিয়ে দেখলে যে উচ্চবিত্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, মিলিয়নের বিলিয়নের সংখ্যা দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে এ ধরনের যে লাক্সারি ধরনের জিনিসগুলো, সেগুলোরও সেই ধরনের প্রোডাক্টেরও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যেটা কিন্তু এর বিজনেসের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, বুঝতে পারলেন এরা কিসের বিজনেস করে। মেইনলি এরা ঘড়ির বিজনেস করে, এছাড়াও তারা জুয়েলারি
সেটা বিজনেস করে, তারপরে সেটা এগুলো শুরু করেছে। তারপরে লাইফস্টাইল এগুলো রিপেয়ার এবং সার্ভিসের কাজও কিন্তু তারা করে। তারপরে বুটিকের কাজ তারা করছে, এরকম কিন্তু তাদের বিজনেস এক্সপান্ড করছে। তাদের দেখুন প্রোডাক্ট রেঞ্জ এক্সপান্ড করছে তারা। তারপরে তাদের যদি স্টোর দেখেন, এখন ইথোস ম্যানেজেস ওয়াইড নেটওয়ার্ক বুটিকের কাজ উইথ 66 স্টোর, 26টি সিটি, ইন্ডিয়ার মধ্যে 26টি সিটির মধ্যে 66টি স্টোর তাদের রয়েছে। স্টোর এক্সপানশন তারা করছে। দেখুন, দ্য কোম্পানি এক্সপ্যান্ডিং ইটস ফিজিক্যাল রিটেল ফুটপ্রিন্ট হ্যাভিং ওপেন স্টোরস ইন কোচি, দেরাদুন 2025 ফিনান্সিয়াল ইয়ারে আর কি, এটা রিসেন্টলি তারা করছে। তারপরে অনলাইন চ্যানেল তারা খুলছে, মানে অনলাইনেও তাদের কিন্তু এই প্রোডাক্টগুলো তারা বিক্রি করে। দেখুন, দেয়ার ওয়েবসাইট www.ethoswatches.com is India's largest website for premium and luxury watches in terms of number of brands এবং ওয়াচ অফার, মানে যে লাক্সারি ওয়াচের ক্ষেত্রে সবচেয়ে বড় এটা একটা ওয়েবসাইট। তো এদের প্রোডাক্ট রেঞ্জ যদি দেখেন, যেটা দেখুন হাই লাক্সারি প্রাইস, যেটা 10 লাখের ওপর, 19% মতো। লাক্সারি ওয়াচ সেগমেন্ট যেটা 2.5 লাখ থেকে 10 লাখের মধ্যে, সেটা 39% মতো রয়েছে। আর সবচেয়ে কম যেটা রয়েছে দেখুন প্রিমিয়াম সেগমেন্ট, যেটা 0.25 লাখ, 25,000 থেকে 1 লাখ, সবচেয়ে কম দামি যেগুলো আর কি। তো বুঝতেই পারছেন এদের প্রোডাক্টগুলো। আচ্ছা, কাস্টমার বেস যদি দেখেন, ইথোস 3,28,000 রেজিস্টার হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল কাস্টমার তাদের রয়েছে, HNI ক্যাটাগরির। তো এই কোম্পানির দুটো সাবসিডিয়ারিও রয়েছে, দুটো তাদের বিজনেসকে আরও শক্তিশালী, আরও বড় করার জন্য। দেখুন, কগনিশন ডিজিটাল নামে, তারপরে পাসাদেনা রিটেল প্রাইভেট লিমিটেড নামে এরকম রয়েছে। তাদের 50% ইকুইটি তাদের হাতে রয়েছে। তো এরকম সাবসিডিয়ারিও রয়েছে যেগুলো তাদের বিজনেসকে আরও বাড়াতে সহযোগিতা করছে এবং করবে যেগুলো আর কি। তো এই গেল তাদের বিজনেস স্ট্রাকচারটা। আপনি যদি দেখেন, এদের ম্যাক্সিমাম রেভিনিউটা আছে ওয়াচেস এবং অ্যাক্সেসরিজ থেকে 97-98% মতো, আর অন্যান্য ক্ষেত্রে 2.2%। মানে অন্যান্য যে সেগমেন্টগুলো, ওগুলো জাস্ট খোলা হয়েছে আর কি, এগুলো ধীরে ধীরে বাড়াচ্ছে তারা। আর এদের এখন আপাতত বিজনেসটা ডোমেস্টিক লেভেলেই রয়েছে, ইন্ডিয়াতেই রয়েছে আপাতত। তো এই হচ্ছে তাদের বিজনেস স্ট্রাকচারটা। আচ্ছা, এখন চলে যাই তাদের ডেটাগত দিকগুলো মেন জিনিস, যেগুলো থেকে আমরা বুঝতে পারবো তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তার আগে দেখে নিই ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। মার্কেট ক্যাপিটাল 7,544 কোটি, ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই রয়েছে, 83 মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 10.9% মতো রয়েছে। বুক ভ্যালু 379 রয়েছে, বর্তমানে 3,086 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে। ডিভিডেন্ড কিন্তু আপাতত দিচ্ছে না। আচ্ছা, এখন যদি আপনি তাদের বিজনেসে চলে যান, বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন। শুধু 2020-তে ছিল 458 কোটি, 2021 একটু কমে গিয়েছিল কোভিড টাইম। তারপরে 2022-এ দেখুন 577 কোটি, 2023-এ 789 কোটি, 2024-এ 999 কোটি, আর এখন পর্যন্ত 1100 কোটি। তো বুঝতে পারছেন কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস বাড়াচ্ছে, ব্যবসা বাড়ছে তাদের, সুন্দরভাবে বাড়ছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান, 2020-তে এরা নেগেটিভে ছিল 1 কোটি, কোভিড টাইম ছিল। তারপরে 5 কোটি করলো 2021-এ। তারপরে 2022-এ সেটা বেড়ে হলো 23 কোটি, 2024-এ বেড়ে হলো 60 কোটি, তারপরে 83 কোটি, তারপরে 91 কোটি। মানে কনসিস্টেন্টলি তারা দুর্দান্ত হারে গ্রোথ দেখাচ্ছে। হিসাবগুলো দেখুন, গত 3 বছরে 37% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, আর 160% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। গত 5 বছরেও কিন্তু একটা রিসেন্ট গ্রোথ রয়েছে। আর গত বছরও 22% মতো কম্পাউন্ডিং সেলস গ্রোথ, মানে 22 বছরে 22%-এর সেলস গ্রোথ দেখিয়েছে গত বছর, 28%-এর প্রফিট গ্রোথ দেখিয়েছে, আর 70% স্টক প্রাইস CAGR। তো তাদের শেয়ার দরেও কিন্তু মানে সামঞ্জস্য রয়েছে, তাদের যে বিজনেসের গতির সঙ্গে শেয়ার দরের গতির সামঞ্জস্য রয়েছে। আর এদের রিটার্ন অন ইকুইটি 10-12 এরকম অ্যাভারেজে রয়েছে। তো এগুলো দেখলেই বোঝা যায় তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে। বিজনেস কিন্তু সেলসে বলুন, প্রফিটেবিলিটিতে বলুন, তারা কিন্তু বাড়ছে। ব্যালেন্স শিটে যদি যাই, দেখুন 904 কোটি রিজার্ভ রয়েছে, যেটাও খুব দ্রুত গ্রো করছে। 2020-তে ছিল 132 কোটি, তারপরে 139 হলো, 200 হলো, 600 হলো, 800 হলো, এখন 900 কোটি। আর ঋণ তার তুলনায় অনেক কমই রয়েছে, 180 কোটির মতো ঋণ দেখাচ্ছে। সেটাও কিন্তু লিজ লায়াবিলিটি রয়েছে, না লং টার্মে না শর্ট টার্মে 5 লাখ রয়েছে, 5 কোটির মতো রয়েছে, আর 174 কোটি। আর লং টার্মে কিন্তু কোনো ঋণ নেই। এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ পয়েন্ট একটা ছোটো কোম্পানির ক্ষেত্রে। 7,000 কোটি মার্কেট ক্যাপিটাল, ছোটো কোম্পানি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, সেক্ষেত্রে ঋণমুক্ত কোম্পানি। তো সেজন্যই দেখবেন যে তাদের যেহেতু প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে, সেই টাকা তাদের রিজার্ভকে স্ট্রং করতে,
সেগুলো সহযোগিতা করছে, তাদের কোনো ঋণ দিতে হচ্ছে না, কোনো লং টার্মে যেহেতু ঋণ নেই, তো এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট। আচ্ছা, যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 51% প্রোমোটর রয়েছে, এফআই রয়েছে 12% মতো, ডিআই রয়েছে 15%। দেখুন প্রোমোটররা যে হোল্ডিংটা বিক্রি করেছে সেটা কিন্তু এফআই এবং ডিআইরা যথেষ্ট হারে কিন্তু কিনেছে। দেখুন 6% ছিল এফআই, সেটা এখন 12%, ডবল হয়ে গিয়েছে। 9% ছিল ডিআই, সেটা এখন 15% হয়েছে। তো বুঝতে পারছেন এফআই ডিআইটা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে। এগুলোই পজিটিভ পয়েন্ট থাকে যখন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কোনো কোম্পানির ক্ষেত্রে পজিটিভিটি দেখায়, সেটা কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে একটা পজিটিভ পয়েন্ট আর কি। মানে তারাই আস্থা দেখাচ্ছে, তারা তো অনেক কিছু বিশ্লেষণ করে, অনেক কিছু হিসাব নিকেশ করেই তারা জায়গা করে নেয়, তো তারা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে। আর পাবলিক রয়েছে 20%-এর মতো, যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ব্যালেন্স শিট যথেষ্ট স্ট্রং রয়েছে। আর মোট কথা তাদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে, মানে সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে। তো সেই জন্যই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো। যারা স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন, গ্রোয়িং স্টক খুঁজছেন, এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে। আর এগুলোকে যতই প্রশংসা করা হোক বা পজিটিভ কথাবার্তা বলা হোক, কোনো রিকমেন্ডেশন নয়। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।